আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তোমাদের করাচ্ছিলাম উদাহরণ 4 এবং আজকের এই ভিডিওতে থাকছে উদাহরণ 4 এর মালিকানা সত্ত্ব বিবরণী এবং তার পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণীর সলভিং ক্লাস। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের এই অঙ্কটা ছিল কি, দেখো, শওকত ট্রেডার্স মালিকানা সত্ত্ব বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর অঙ্ক ছিল। তো বছরের জন্য কি প্রস্তুতকৃত। ওকে, এখন দেখো এই অঙ্কে আমার মূলধন কি ছিল, রাও মিলে মূলধন, এই অঙ্কে মূলধনের পরিমাণ ছিল আমার 1 লক্ষ টাকা। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে 1 লক্ষ টাকা। এবং এখানে উত্তোলনও ছিল, তাই উত্তোলনটাকে আমি বাদ দিয়ে দিব। বাদ উত্তোলন, উত্তোলনের পরিমাণ ছিল হচ্ছে আমার 32,000 টাকা। তো আমি এই 32,000 টাকাটাকে বাদ দিয়ে নিব। এখন দেখো তো, 1 লক্ষ থেকে যদি আমি 32,000 বাদ দিই, আমার থাকছে 68,000 টাকা। তাহলে আমি এখানে 68,000 টাকা বসাচ্ছি। এবং তার আগের ভিডিওতে আমরা নিট মুনাফা পেয়েছিলাম বিশদ আয় বিবরণীতে। নিট মুনাফাটাকে আমি এটার সাথে যোগ করে দিব। নিট মুনাফার পরিমাণ ছিল হচ্ছে আমার 7,750 টাকা। 7,750 টাকা। এখন এটা আমি যোগ করে দিব 38,000 এর সাথে, হচ্ছে আমার 75,750 টাকা। তাহলে আমি সরাসরি আউটার কলামে 75,750 টাকা নিয়ে যাচ্ছি এবং হিসাব ক্লোজ করে দিচ্ছি। এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বিবরণীর পরিমাণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা একটা ছোট অঙ্ক ছিল এবং ইজি। এখন আমরা উদাহরণ 4 এর আর্থিক অবস্থার বিবরণীর পোর্শনটা কমপ্লিট করব। তাহলে দেখো, সেম শওকত ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। এই টাইটেলটা দিতে কেউ অবশ্যই ভুলবে না। আমরা এখন মোট সম্পদ লিখে টাইটেলটা লিখলাম। সবার আগে আমরা লিখবো কি, চলতি সম্পদ গুলা লিখবো। আমার এই অঙ্কে যতগুলো চলতি সম্পদ গুলো ছিল সবগুলো আমরা এই পোর্শনে নিয়ে আসবো। দেখো, চলতি সম্পদে আমাদের কি কি ছিল? চলতি সম্পদে ফার্স্টে ছিল আমাদের হাতে নগদ। হাতে নগদ, হাতে নগদের অ্যামাউন্টটা কত ছিল? হাতে নগদ ছিল 8,200 টাকা। তাই 8,200 টাকা আমি সুন্দরভাবে এখানে নিয়ে নিতেছি। তারপরে আমার অঙ্কে ছিল ব্যাংক জমা। ব্যাংক জমা দিয়ে আমি লিখতেছি 11,000 টাকা আমার ব্যাংক জমা ছিল। আমি সুন্দর করে এখানে 11,000 টাকা লিখলাম। তারপর দেখো, প্রাপ্য বিল ছিল আমার 3,500 টাকা। প্রাপ্য বিল 3,500 টাকা। তারপর আমার দেনাদার, দেনাদার ছিল কত? আমার এই অঙ্কে দেনাদার ছিল হচ্ছে 22,000 টাকা। আমি এটা ফার্স্ট কলামে লিখতেছি, কারণ আমার অঙ্কে কিন্তু নতুন কুড়ির নামে এন্ট্রি ছিল, তাই বাদ দিয়ে আমি লিখবো নতুন কুড়িন। 1,000 টাকার কুড়িন, যেটা আমি দেনাদারের উপর থেকে কি ধরেছিলাম 1,000 টাকা। এটা হচ্ছে আদায়যোগ্য নয়, কুড়িনের এই অ্যামাউন্টটাকে আদায়যোগ্য নয়। এমন অনেক কিছু থাকে না যে আমরা অনেক টাকা কি, সব টাকায় কি যেগুলো বাকি থাকে ওগুলো টাকা আমরা কি দেনাদারের কাছ থেকে তুলতে পারি? পারি না। তো এরকমই হয় আর কি। তো আমি 1,000 টাকা বাদ দিলে আমার এখানে আউটার কলামে চলে যাচ্ছে সরাসরি 21,000 টাকা। তারপর আমার এই অঙ্কে ছিল সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্যর অ্যামাউন্টটা ছিল হচ্ছে 20,000 টাকা। এটাও আমি এখানে সরাসরি লিখে ফেলতেছি। ঠিক আছে, এখন দেখো, আমার এই অঙ্কে আর কোনো চলতি সম্পদ ছিল না, তাই এগুলো আমরা যোগ করে নেই। 8,200, 11,000, 3,500, 21,000 আর হচ্ছে 20,000 টাকা। টোটাল হচ্ছে 63,700 টাকা আমার চলতি সম্পত্তি আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে স্থায়ী সম্পদে। ঠিক আছে, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদটা আমি এখানে লিখি। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের মধ্যে আমাদের ছিল কি আসবাবপত্র।
আসবাবপত্র তার মধ্যে আমাদের অপচয় ছিল, তাই আমরা অপচয়টাকে বাদ দিয়ে নেব। আরেকটা ছিল আমাদের অফিস সরঞ্জাম, এটাও লিখে ফেলি। এখান থেকেও আমার বাদ যাবে কি আসবাব অপচয়, সরি, এখান থেকেও আমার অপচয় বাদ যাবে। তাহলে দেখো আসবাবপত্র আমার ছিল 4,000 টাকা, আমি এই কলামে লিখতেছি। আসবাবপত্র ছিল 4,000 টাকা, 4,000 থেকে আমি 200 বাদ দিব। বাদ দেওয়ার পর আমার কি 3,800 টাকা এখানে আসবে। তারপর অফিস সরঞ্জাম ছিল আমার মেবি 5,000 টাকা, ইয়েস 5,000 টাকা। আমার অপচয় ছিল 250 টাকা, এটা আমি বাদ দিব। বাদ দেওয়ার পর 4,750 টাকাটা কি আমি আউটার কলামে নিয়ে যাব। তারপরে আমার ছিল ইজারা সম্পদ। ইজারা সম্পদ ছিল আমার ইজারা সম্পদ ছিল আমার 30,000 টাকার, 30,000 টাকা। এবং আমি এখান থেকে অবলোপনটাও কি বাদ দিব, বাদ অবলোপন। অবলোপন হচ্ছে আমার 6,000 ছিল, তাই 6,000 গেলে বাকি টাকা কি 24,000 টাকা আমার আউটার কলামে যাবে। এখন দেখো 24,000 যোগ 3,800 যোগ 4,750, আমার টোটাল স্থায়ী সম্পদ হচ্ছে 32,550 টাকা। তাহলে আমি এখানে সুন্দর করে 32,550 টাকা আউটারে নিয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, সেটা কি আমার অলিক সম্পদ। অলিক সম্পদ নামেও কিন্তু আমাদের একটা ফরম্যাটে কিন্তু ছিল অলিক সম্পদ। অলিক সম্পদের মধ্যে আমাদের আছে বিলম্বিত বিজ্ঞাপন। আমি বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে এখানে লিখছি 3500 টাকা। বিলম্বিত বিজ্ঞাপনের অ্যামাউন্টটা হচ্ছে 3500 টাকা, এটা সরাসরি এখানে চলে আসবে, তাই না। এখন দেখি আমাদের এই মোট সম্পদের যে আমরা তিনটা অ্যামাউন্ট পেলাম, এই যে 63,000, এই তিনটা অ্যামাউন্ট পেয়েছে, 63,700, তারপরে এই 32,000 আর এই 3500, 32,550 আর কি। তো চলো 63,700 যোগ 32,550 যোগ 3500, আমরা পাচ্ছি 99,750 টাকা। 99,750 টাকা, এটাই হচ্ছে আমার মোট সম্পদ। এখন আমার বের করতে হবে কি মোট দায়। মোট সম্পদের পোর্শন আমার কমপ্লিট। আমি এখন চলে যাচ্ছি মোট দায়তে। মোট দায়ের পাশে আমরা লিখবো চলতি দায়। চলতি দায়ে কি কি আছে চলো দেখি। চলতি দায়ে আমাদের আছে প্রদেয় বিল, ওকে, প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে আমার 2,000 টাকা, আমি এখানে লিখতেছি 2,000 টাকা। তারপর হচ্ছে আমার পাওনাদার। পাওনাদার আমার চলতি দায়। পাওনাদার হচ্ছে আমার 20,000, তো আমি এখানে 20,000টা লিখে নিচ্ছি, 20,000। তারপরে দেখো আমার বকেয়া বেতন ছিল 2,000 টাকার, এটাও কিন্তু আমার চলতি দায়। বকেয়া বেতন 2,000 টাকা, ঠিক আছে। এখন দেখো এখানে টোটাল হচ্ছে কত, 20 আর 4 হচ্ছে 24,000 টাকা, এটাই হচ্ছে আমার চলতি দায়। এখন এই অঙ্কে আমার আর কিছু ছিল না, তাই মালিকানা সত্ত্বটা নিয়ে আসবো এখন। মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের পরিমাণ আমার কত ছিল, আমরা খ নাম্বারে মালিকানা সত্ত্বের পরিমাণ পেয়েছিলাম 75,750 টাকা। 75,750 টাকা। এখন আমরা চলো এই দুইটা যোগ করি। 24,000 যোগ 75,750, আমরা দেখো পেয়ে গেলাম 99,750, দেখেছো 99,750। আমাদের মোট সম্পদের সাথে কি মোট দায় মিলে গেল। দ্যাট মিনস আমাদের উদাহরণ 4 এটাও কি কমপ্লিটলি হয়ে গেল, মিলে গেছে।
ঠিক আছে, তোমরা কাইন্ডলি অঙ্কটার স্ক্রিনশট নিয়ে রাখো। আশা করি উদাহরণ 4টাও তোমরা সবাই বুঝতে পেরেছো এবং খুব সহজভাবে বোঝানো হয়েছে। আমার মনে হয় না যে তোমরা কেউ বুঝোনি এরকম কিছু। সো আমার তরফ থেকে তোমাদেরকে এটাই থাকবে বলার যে বেশি বেশি প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে অঙ্কের ভুল তত বেশি কম হবে। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।